আজকে আমরা WBSLST এডুকেশনের ইউনিট 3 সাব ইউনিট বি নিয়ে আলোচনা করব। সাব ইউনিট এ নিয়ে অলরেডি আলোচনা করেছি আগের ভিডিওতে। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নাও, আশা করি উপকৃত হবে। সাব ইউনিট বিতে রয়েছে কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেমস অফ এডুকেশন ইন ইন্ডিয়া, ইলিটারেসি অ্যান্ড ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, এডুকেশন অফ SC, ST অ্যান্ড OBC। তো আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আর তোমরা জানো আমাদের এই আলোচনা শুধুমাত্র প্রশ্ন উত্তরের আলোচনা নয়, সাথে সাথে থাকবে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, যেটা ঠিক হলো কেন ঠিক হলো, যা ঠিক হলো না কেন ঠিক হলো না। এবং এই ব্যাখ্যা থেকে তোমরা শুধুমাত্র ওই প্রশ্নটিই নয়, ওই প্রশ্নের সাথে যুক্ত বা রিলেটেড আরও অন্যান্য প্রশ্ন যদি পরীক্ষায় আসে সেগুলো সমাধান করার সামর্থ্য অর্জন করবে। তো চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যারা নতুন, তারা ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। না হলে কিন্তু তোমরা ভিডিওর নোটিফিকেশানগুলো পাবে না, তোমাদের মিস হয়ে যাবে, তোমরা জানতে পারবে না যখন আমি আপলোড করব। আর তোমাদের কেমন লাগলো ক্লাসের পরে কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের যদি কিছু প্রয়োজন থাকে, কোনো টপিকের রিকোয়েস্ট থাকে, সেগুলোও কমেন্ট বক্সে জানাও যে এই টপিকটা আলোচনা করলে ভালো হয়, এই টপিকটা বুঝতে পারছি না, বা এই জায়গাটা, যে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে ফেলে দাও, আমি তার উত্তর দেব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, নিরক্ষরতা দূরীকরণে জনশিক্ষা সংস্থানের প্রধান লক্ষ্য কী? নিরক্ষরতা দূরীকরণে জনশিক্ষা সংস্থানের প্রধান লক্ষ্য কী? শুধুমাত্র শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, বয়স্কদের জন্য সাক্ষরতা এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া, উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান, শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ নেওয়া। কোনটা ঠিক? নিরক্ষরতা দূরীকরণে জনশিক্ষা সংস্থানের প্রধান লক্ষ্য কী? শুধুমাত্র শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, বয়স্কদের জন্য সাক্ষরতা এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া, উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান, শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো বয়স্কদের জন্য সাক্ষরতা এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া। জনশিক্ষা সংস্থান হলো ভারত সরকারের একটি বিশেষ কর্মসূচি, যা মূলত প্রাপ্তবয়স্কদের নিরক্ষরতা দূরীকরণের জন্য তৈরি করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য কেবল অক্ষর জ্ঞান প্রদান করা নয়, বরং নিরক্ষর প্রাপ্তবয়স্কদের জন্য কার্যকরী সাক্ষরতা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা। তাহলে কী কী প্রদান করবে? ফাংশনাল লিটারেসি বা কার্যকরী সাক্ষরতা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ বা ভোকেশনাল ট্রেনিং। এর উদ্দেশ্য হলো তাদের বিভিন্ন ব্যবহারিক দক্ষতা, যেমন সেলাই, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার জ্ঞান ইত্যাদি শিখিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হলো, শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগের ধারণা অনুযায়ী সাম্য এবং সমতার মধ্যে প্রধান পার্থক্য কী? ইকুইটি এবং ইকুয়ালিটি এর মধ্যে প্রধান পার্থক্য কী? সমতা মানে সবার জন্য একই শিক্ষা, আর সাম্য মানে প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তা। সাম্য মানে সবার জন্য একই শিক্ষা, আর সমতা মানে প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তা। অপশান সি, সাম্য এবং সমতা উভয়ই একই অর্থ বোঝায়। অপশান ডি, সমতা শুধুমাত্র আর্থিক বিষয়কে বোঝায় আর সাম্য সামাজিক বিষয়কে। কোনটা ঠিক? সমতা এবং সাম্যের মধ্যে পার্থক্য। চারটে অপশান রয়েছে, কোনটা ঠিক বলো? তোমরা কমেন্ট বক্সেও উত্তর জানাতে পারো। এর সঠিক উত্তর হলো সমতা মানে সবার জন্য একই শিক্ষা, আর সাম্য মানে প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তা। সমতা মানে বা ইকুয়ালিটি মানে হলো প্রত্যেক শিক্ষার্থীকে একই পরিমাণ সুযোগ বা সম্পদ প্রদান করা, রিগার্ডলেস অফ দিয়ার ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সেস। তারা যে পরিবেশ থেকে উঠে আসুক, সবাই একই সুযোগ সুবিধা পাবে। উদাহরণস্বরূপ, একটি শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীকে একই বই দেওয়া, কিন্তু সবার প্রয়োজন এক নাও হতে পারে। এটা হচ্ছে ইকুয়ালিটি বা সমতা। অন্যদিকে সাম্য বা ইকুইটি হলো শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন এবং পরিস্থিতির উপর ভিত্তি করে প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা বা সংস্থান প্রদান করা, যাতে সবাই তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে। তো এই রিজার্ভেশনের
ধারণা, এটা কিন্তু সাম্যের ধারণা। সাম্য মানে যারা একটুখানি পিছিয়ে রয়েছে তাদেরকে একটু অতিরিক্ত সুযোগ দিয়ে সমান জায়গায় নিয়ে আসার প্রচেষ্টা। উদাহরণস্বরূপ, একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য একটি বিশেষ ধরনের হুইল চেয়ার বা একজন দরিদ্র শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই সরবরাহ করা হলো সাম্যের উদাহরণ। শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার জন্য সমতার চেয়ে সাম্য প্রতিষ্ঠা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ে ভর্তি এর পরের ধাপটি কী? সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ে ভর্তির পরের ধাপটি কী? সকল শিক্ষার্থীর জন্য সমান পরীক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করা, সকল শিক্ষার্থীর জন্য উপবৃত্তি প্রদান, উচ্চশিক্ষা নিশ্চিত করা। কোনটা ঠিক? শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করা, নাকি সকল শিক্ষার্থীর জন্য সমান পরীক্ষার ব্যবস্থা, নাকি সকল শিক্ষার্থীর জন্য উপবৃত্তি প্রদান, নাকি উচ্চশিক্ষা নিশ্চিত করা? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করা। সার্বজনীন প্রাথমিক শিক্ষার 3টি পর্যায় রয়েছে। প্রথমটি হলো সর্বজনীন ভর্তি বা ইউনিভার্সাল এনরোলমেন্ট। মনে রেখো, এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসবে, যেখানে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করানো হয়। দ্বিতীয় ধাপ হলো সর্বজনীন ধরে রাখা, ইউনিভার্সাল রিটেনশন, যার লক্ষ্য হলো ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা শেষ করা পর্যন্ত বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের ঝরে পড়া মানে ড্রপ আউট রোধ করা। তৃতীয় ধাপটি হলো সর্বজনীন সাফল্য বা ইউনিভার্সাল অ্যাটেনমেন্ট, যেখানে সকল শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষার শেষে একটি নির্দিষ্ট স্তরের জ্ঞান ও দক্ষতা অর্জন নিশ্চিত করা হয়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, না হলে তোমাদের মিস হয়ে যাবে। এরকম খুব সুন্দর সুন্দর বিষয়, খুব সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন, সুন্দর সুন্দর ইনফরমেশান নিয়েই কিন্তু ভিডিওগুলো সমৃদ্ধ থাকবে। দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির শিক্ষার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে কেন? ভারতীয় সংবিধানে তফসিলি জাতি ও তপসিলি উপজাতির শিক্ষার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে কেন? ঐতিহাসিক বঞ্চনা এবং সামাজিক বৈষম্যের কারণে, তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য, তাদের সংস্কৃতিকে অন্যদের থেকে আলাদা রাখার জন্য, শুধুমাত্র রাজনৈতিক সুবিধা প্রদান করার জন্য? কোনটা ঠিক? ভারতীয় সংবিধানে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির শিক্ষার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে কেন? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো ঐতিহাসিক বঞ্চনা এবং সামাজিক বৈষম্যের কারণে। ঐতিহাসিকভাবে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সম্প্রদায়গুলি যুগ যুগ ধরে সমাজে গভীর বঞ্চনা ও সামাজিক বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্য দূর করতে এবং তাদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে ভারতীয় সংবিধানে বিশেষ বিধান রাখা হয়েছে। অনুচ্ছেদ 45 এবং 46 সহ অন্যান্য অনুচ্ছেদগুলিতে তাদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। তাহলে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 45 এবং 46। মনে রেখো, যা এক প্রকার ইতিবাচক বৈষম্য, যা তাদের শিক্ষাগত সামাজিক পশ্চাৎপদতা দূর করতে সাহায্য করে। তো এই ইনফরমেশানগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে অন্য যে কোনো প্রশ্ন আসলে করতে পারবে। বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সেও করতে পারো, আমি নিশ্চয়ই দেখব এবং উত্তর দেব। পরের প্রশ্ন, নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা হিসেবে সমাজে কী ধরনের প্রভাব ফেলে? এটি শুধুমাত্র রাজনৈতিক সচেতনতা হ্রাস করে, এটি সামাজিক গতিশীলতাকে বাধা দেয় এবং সমাজে অপরাধের হার বৃদ্ধি করে, এটি কেবলমাত্র গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ, এটি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নে বাধা দেয়? কোনটা ঠিক? নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা হিসেবে সমাজে কী ধরনের প্রভাব ফেলে? এটি শুধুমাত্র রাজনৈতিক সচেতনতা হ্রাস করে, এটি সামাজিক গতিশীলতাকে বাধা দেয় এবং সমাজে অপরাধের হার বৃদ্ধি করে, এটি কেবলমাত্র গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ, এটি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নে বাধা দেয়? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো এটি সামাজিক গতিশীলতাকে বাধা দেয় এবং সমাজে অপরাধের হার বৃদ্ধি করে। নিরক্ষরতা একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। মনে রেখো, নিরক্ষরতা কী ধরনের সমস্যা? একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। একজন নিরক্ষর ব্যক্তি প্রায়শই উন্নত চাকরি বা পেশা থেকে বঞ্চিত হয়, যা তার সামাজিক গতিশীলতাকে বাধাগ্রস্ত করে। এর ফলে সমাজে শ্রেণী বৈষম্য আরও বাড়ে। পাশাপাশি শিক্ষার অভাবের কারণে অনেক ক্ষেত্রে সচেতনতা এবং নৈতিক মূল্যবোধের অভাব দেখা যায়, যা পরোক্ষভাবে সমাজে অপরাধের হার বাড়াতে পারে।
এছাড়া এটি গণতন্ত্রে কার্যকর অংশগ্রহণের পথেও বাধা সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের মূল উদ্দেশ্য কী? শিক্ষায় ওবিসি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের মূল উদ্দেশ্য কী? শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা, তাদের শিক্ষাগত এবং সামাজিক পশ্চাৎপদতা দূর করা, শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করা, সমাজের অন্যান্য শ্রেণীর সঙ্গে প্রতিযোগিতা কমানো? কোনটা ঠিক? সঠিক উত্তর কী? সঠিক উত্তর হলো তাদের শিক্ষাগত এবং সামাজিক পশ্চাৎপদতা দূর করা। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 342 অনুসারে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস হলো সেই সব সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণী যারা তফসিলি জাতি ও উপজাতিদের অন্তর্ভুক্ত নয়। মণ্ডল কমিশন এর সুপারিশের ভিত্তিতে এই শ্রেণীগুলির জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। তাহলে কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে এটা চলে আসছে? মণ্ডল কমিশন। এর প্রধান উদ্দেশ্য হলো তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও শিক্ষাগত পশ্চাৎপদতা দূর করে অন্যান্য উন্নত শ্রেণীর সমপর্যায়ে নিয়ে আসা। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার জন্য কোন নীতিটি সবচেয়ে বেশি কার্যকর? সকলের জন্য একই মানের বিদ্যালয় তৈরি করা, শিক্ষা ব্যবস্থাকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া, সমাজের বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করা, শিক্ষার পাশাপাশি সমাজের আর্থসামাজিক বৈষম্য দূরীকরণের জন্য কাজ করা? কোনটা সঠিক উত্তর? শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার জন্য কোন নীতিটি সবচেয়ে বেশি কার্যকর? সকলের জন্য একই মানের বিদ্যালয় তৈরি করা, শিক্ষা ব্যবস্থাকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া, সমাজের বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করা, নাকি শিক্ষার পাশাপাশি সমাজের আর্থসামাজিক বৈষম্য দূরীকরণের জন্য কাজ করা? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো শিক্ষার পাশাপাশি সমাজের আর্থসামাজিক বৈষম্য দূরীকরণের জন্য কাজ করা। শিক্ষায় সমান সুযোগ শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে অর্জন করা সম্ভব নয়, এর জন্য সমাজের মূল আর্থসামাজিক বৈষম্য দূর করা জরুরি। দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, জাতিগত বৈষম্য ইত্যাদি। শিক্ষায় সমান সুযোগ শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনে অর্জন করা সম্ভব নয়, এর জন্য সমাজের মূল আর্থসামাজিক বৈষম্য দূর করা জরুরি। দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, জাতিগত বৈষম্য ইত্যাদি হলো সেই মূল সমস্যা যা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগকে প্রভাবিত করে। তাই শিক্ষানীতির পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক নীতিগুলির সমন্বয় সাধন করা প্রয়োজন, যা সমাজের সব শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগের পথ খুলে দেবে। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে শিক্ষার ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করার জন্য কোনটির ওপর জোর দেওয়া হয়েছিল? শুধুমাত্র প্রযুক্তিগত শিক্ষার প্রচার, শিক্ষায় লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণ, বেসরকারি বিদ্যালয়গুলির ওপর নিয়ন্ত্রণ স্থাপন, শুধুমাত্র উচ্চশিক্ষার মান উন্নয়ন? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো শিক্ষায় লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণ। জাতীয় শিক্ষানীতি 1986 ছিল একটি যুগান্তকারী নীতি যা শিক্ষায় সুযোগের সমতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিল। এই নীতি অনুযায়ী শিক্ষাকে নারী মুক্তি এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখা হয়েছিল। এটি নারী শিক্ষার প্রচার, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা এবং প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর জোর দিয়েছিল। পরের প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার পথে একটি সাংস্কৃতিক বাধা হলো বিদ্যালয়ে মিড ডে মিল না থাকা, আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সঙ্গে মূলধারার শিক্ষার সংঘাত, শিক্ষকদের পর্যাপ্ত বেতন না পাওয়া, বিদ্যালয়ে ভর্তির সময় অতিরিক্ত অর্থ চাওয়া। কোনটা ঠিক? সার্বজনীন প্রাথমিক শিক্ষার পথে একটি সাংস্কৃতিক বাধা কি? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সঙ্গে মূল ধারার শিক্ষার সংঘাত। আদিবাসী বা উপজাতি শিশুদের জন্য শিক্ষায় একটি বড় বাধা হলো সাংস্কৃতিক সংঘাত। মূল ধারার শিক্ষা ব্যবস্থা প্রায়শই তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। এর ফলে শিক্ষার্থীরা পাঠ্যক্রমের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারে না, যা তাদের আগ্রহ কমিয়ে দেয় এবং ঝরে পড়ার হার বাড়ায়। এই সমস্যা সমাধানের জন্য বহুভাষিক শিক্ষা এবং স্থানীয় সংস্কৃতির উপর ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করা জরুরি। পরের প্রশ্ন,
শিক্ষার সমাজতত্ত্বে সামাজিক গতিশীলতা এর একটি গুরুত্বপূর্ণ দিক হলো একজন ব্যক্তির সমাজে তার আর্থিক অবস্থান পরিবর্তন করা, একজন ব্যক্তির সামাজিক শ্রেণী বা মর্যাদার পরিবর্তন, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে সাংস্কৃতিক পার্থক্য, শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো একজন ব্যক্তির সামাজিক শ্রেণী বা মর্যাদার পরিবর্তন। সামাজিক গতিশীলতা বলতে ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক শ্রেণীবিন্যাস ব্যবস্থার এক স্তর থেকে অন্য স্তরে যাওয়াকে বোঝায়। এটি দু ধরনের হতে পারে, অর্থাৎ সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মোবিলিটি দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ভার্টিক্যাল মোবিলিটি, যেখানে একজন ব্যক্তি তার সামাজিক মর্যাদা বৃদ্ধি বা হ্রাস করে, যেমন একজন সাধারণ কর্মচারী থেকে ম্যানেজার কেউ হয়ে গেল। এবং অনুভূমিক গতিশীলতা, যেখানে তার মর্যাদা অপরিবর্তিত থাকে, একজন শিক্ষক এক স্কুল থেকে অন্য স্কুলে যাওয়া। শিক্ষা হলো এই গতিশীলতার একটি প্রধান মাধ্যম, কারণ এটি ব্যক্তিকে উন্নত পেশা ও সামাজিক মর্যাদা অর্জনের সুযোগ দেয়। পরের প্রশ্ন, নিরক্ষরতা দূরীকরণে সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষার মধ্যে সম্পর্ক কী? তারা একে অপরের পরিপূরক, তারা সম্পূর্ণ আলাদা এবং একে অপরের থেকে স্বাধীন। শুধুমাত্র বয়স্ক শিক্ষা শিশুদের শিক্ষায় সাহায্য করে, শুধুমাত্র সার্বজনীন প্রাথমিক শিক্ষা বয়স্কদের শিক্ষায় সাহায্য করে। কোনটা ঠিক? নিরক্ষরতা দূরীকরণে সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষার মধ্যে সম্পর্ক কী? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো তারা একে অপরের পরিপূরক বা কমপ্লিমেন্টারি। সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষা উভয়ই নিরক্ষরতা দূরীকরণের দুটি গুরুত্বপূর্ণ দিক। তারা একে অপরের পরিপূরক। যখন একজন প্রাপ্তবয়স্ক, বিশেষ করে একজন মা, সাক্ষর হন, তখন তিনি তার সন্তানদের শিক্ষার গুরুত্ব বুঝতে পারেন এবং তাদের বিদ্যালয়ে পাঠাতে ও ধরে রাখতে আরও উৎসাহিত হন। এর ফলে শিশুদের ঝরে পড়ার হার কমে। একইভাবে শিশুদের শিক্ষায় অগ্রগতি প্রাপ্তবয়স্কদেরও সাক্ষর হওয়ার জন্য উৎসাহিত করতে পারে। তোমরা জানাতে ভুলো না তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে, তোমরা উপকৃত হচ্ছ কি না, বা তোমাদের কিছু কোশ্চেন আছে কি না, বা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, যেটা আমাকে পরবর্তী ভিডিও করার জন্য মোটিভেট করবে। বা যদি কিছু চেঞ্জেস করতে হয় আমি সেইভাবে চেঞ্জেস করব। তো তোমাদের কথার উপর ডিপেন্ড করছে। তোমরা যত বেশি কমিউনিকেশন করবে তত বেশি উন্নত ক্লাস পাবে। শিক্ষার অধিকার আইন 2009-এর একটি প্রধান বৈশিষ্ট্য কী? শুধুমাত্র বেসরকারি বিদ্যালয়গুলিতে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা, শিক্ষকদের বেতন বৃদ্ধি করা, বয়স্কদের জন্য সাক্ষরতা কর্মসূচি চালু করা। কোনটা ঠিক? শিক্ষার অধিকার আইন 2009-এর একটি প্রধান বৈশিষ্ট্য কী? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা। শিক্ষার অধিকার আইন 2009 বা আরটি অ্যাক্ট 2009 ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 ক বা 21A এর অধীনে কার্যকর করা হয়েছিল। এই আইন অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই আইনের ফলে কোনো শিশুকে তার আর্থিক বা সামাজিক অবস্থার কারণে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। এটি বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষকের যোগ্যতা এবং অন্যান্য মানদণ্ডও নির্ধারণ করে। পরের প্রশ্ন, এসসি, এসটি এবং ওবিসি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের মূল উদ্দেশ্য কী? শুধুমাত্র তাদের আর্থিক অবস্থার উন্নতি করা, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং পড়াশুনো চালিয়ে যেতে উৎসাহিত করা, তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করা, তাদের উচ্চশিক্ষা লাভ থেকে বিরত রাখা। কোনটা ঠিক? এসসি, এসটি এবং ওবিসি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের মূল উদ্দেশ্য কী? শুধুমাত্র তাদের আর্থিক অবস্থার উন্নতি করা, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা, তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করা, তাদের উচ্চশিক্ষা লাভ থেকে বিরত রাখা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা। দারিদ্র্য হলো শিক্ষা জীবনে ঝরে পড়ার একটি অন্যতম প্রধান কারণ। ঝরে পড়া মানে ড্রপ আউট, বিশেষ করে এসসি, এসটি এবং ওবিসির মতো প্রান্তিক গোষ্ঠীগুলির মধ্যে। উপবৃত্তি, বিনামূল্যে বই, ইউনিফর্ম এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এই অর্থনৈতিক বাধা দূর করার চেষ্টা করা হয়। এর ফলে এই শিক্ষার্থীরা পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারে এবং তাদের শিক্ষা জীবন নির্বিঘ্নে চালিয়ে যেতে উৎসাহিত হয়। পরের প্রশ্ন,
শিক্ষায় সামাজিক পুনরুৎপাদন বলতে কী বোঝানো হয়? শিক্ষা সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ তৈরি করে। শিক্ষা ব্যবস্থা সমাজের বিদ্যমান শ্রেণী কাঠামো এবং অসমতাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকিয়ে রাখে। শিক্ষা নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটায়। শিক্ষা সমাজের কাঠামোর আমূল পরিবর্তন ঘটায়। কোনটা ঠিক? শিক্ষায় সামাজিক পুনরুৎপাদন বলতে কী বোঝানো হয়? সঠিক উত্তর হলো শিক্ষা ব্যবস্থা সমাজের বিদ্যমান শ্রেণী কাঠামো এবং অসমতাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকিয়ে রাখে। সামাজিক পুনরুৎপাদন বা সোশ্যাল রিপ্রোডাকশন হলো এমন একটি সমাজতাত্ত্বিক তত্ত্ব যা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা সমাজের বিদ্যমান অসমতাকে দূর করার পরিবর্তে তা টিকিয়ে রাখে। এই তত্ত্বের প্রবক্তা পিয়েরে বোর্দিও এর মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত প্রভাবশালী। তাহলে এই তত্ত্বের সামাজিক পুনরুৎপাদন বা সোশ্যাল রিপ্রোডাকশন তত্ত্বের প্রবক্তাকে পিয়েরে বোর্দিও। মনে রেখো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত প্রভাবশালী শ্রেণী সংস্কৃতি এবং মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হয়, যা নিম্ন শ্রেণী শিক্ষার্থীদের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে। পরের প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার পথে একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হলো মিড ডে মিলের মান খারাপ হওয়া, বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষকের অভাব, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষকের অভাব। সার্বজনীন প্রাথমিক শিক্ষার পথে সবচেয়ে বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হলো মানসম্মত শিক্ষকের অভাব, বিশেষত গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলগুলিতে। পর্যাপ্ত শিক্ষকের অভাবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর অনুপাত বেড়ে যায়, যা শিক্ষকের পক্ষে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া কঠিন করে তোলে। পরের প্রশ্ন, কমন স্কুল সিস্টেমের মাধ্যমে শিক্ষায় কোন ধরনের বৈষম্য দূর করার চেষ্টা করা হয়েছিল? লিঙ্গ বৈষম্য, ধর্মীয় বৈষম্য, শ্রেণীভিত্তিক বৈষম্য, আঞ্চলিক বৈষম্য। কমন স্কুল সিস্টেমের মাধ্যমে শিক্ষায় কোন ধরনের বৈষম্য দূর করার চেষ্টা করা হয়েছিল? লিঙ্গ বৈষম্য, ধর্মীয় বৈষম্য, শ্রেণীভিত্তিক বৈষম্য, আঞ্চলিক বৈষম্য। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো শ্রেণীভিত্তিক বৈষম্য। কমন স্কুল সিস্টেমের ধারণাটি কোঠারি কমিশন দ্বারা প্রস্তাবিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সমাজের ধনী ও দরিদ্র সকল শ্রেণীর শিশুদের জন্য একটি সাধারণ ও মানসম্মত বিদ্যালয় ব্যবস্থা তৈরি করা। এই সিস্টেমের মাধ্যমে একই ধরনের পাঠ্যক্রম, একই ধরনের শিক্ষক এবং একই ধরনের পরিকাঠামো ব্যবহার করে সমাজের শ্রেণীভিত্তিক বৈষম্য দূর করার চেষ্টা করা হয়েছিল। কমন স্কুল সিস্টেম, কোঠারি কমিশন, মনে রেখো। পরের প্রশ্ন, নিরক্ষরতা দূরীকরণে পূর্ণ সাক্ষরতা অভিযানের একটি প্রধান কৌশল কী ছিল? এটি শুধুমাত্র মহিলা সাক্ষরতার উপর জোর দেয়, এটি সাক্ষরতা এবং কার্যকর সাক্ষরতার উভয়ের উপর জোর দেয়, এটি কেবলমাত্র শিশুদের সাক্ষরতার জন্য কাজ করে, এটি শুধুমাত্র শহর এলাকায় সীমাবদ্ধ ছিল। কোনটা ঠিক? নিরক্ষরতা দূরীকরণে পূর্ণ সাক্ষরতা অভিযানের একটি প্রধান কৌশল কী ছিল? এটি শুধুমাত্র মহিলা সাক্ষরতার ওপর জোর দেয়, এটি সাক্ষরতা এবং কার্যকর সাক্ষরতা উভয়ের ওপর জোর দেয়, এটি কেবলমাত্র শিশুদের সাক্ষরতার জন্য কাজ করে, এটি শুধুমাত্র শহর এলাকায় সীমাবদ্ধ ছিল। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো এটি সাক্ষরতা এবং কার্যকর সাক্ষরতা উভয়ের ওপর জোর দেয়। 1988 সালে জাতীয় সাক্ষরতা মিশন, মনে রাখবে 1988 সালে জাতীয় সাক্ষরতা মিশন বা ন্যাশনাল লিটারেসি মিশন দ্বারা চালু করা পূর্ণ সাক্ষরতা অভিযান একটি সময়সীমা ভিত্তিক, স্বেচ্ছাসেবী ভিত্তিক এবং রাজনৈতিক সমর্থন প্রাপ্ত কর্মসূচি ছিল। এর প্রধান লক্ষ্য ছিল নিরক্ষরদের শুধুমাত্র অক্ষর জ্ঞান দেওয়া নয়, বরং তাদের কার্যকরী দক্ষতা প্রদান করা। কার্যকরী সাক্ষরতার অর্থ হলো একজন ব্যক্তি যেন তার দৈনন্দিন জীবনে সহজভাবে পড়তে, লিখতে এবং হিসাব করতে পারে, যেমন একটি ব্যাংক ফর্ম পূরণ করা, একটি চিঠি লেখা বা সাধারণ হিসাব করা। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার জন্য উপজাতি শিশুদের জন্য কোন ধরনের পাঠ্যসূচি বেশি কার্যকর? কেবলমাত্র মূলধারার শিক্ষাভিত্তিক পাঠ্যসূচি, তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনধারার সঙ্গে সম্পর্কিত পাঠ্যসূচি, শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক পাঠ্যসূচি, কেবলমাত্র ইংরেজি ভাষাভিত্তিক পাঠ্যসূচি। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনধারার সঙ্গে সম্পর্কিত পাঠ্যসূচি। উপজাতি শিশুদের জন্য শিক্ষাকে আরও অর্থপূর্ণ এবং কার্যকর করার জন্য তাদের নিজস্ব সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত একটি পাঠ্যক্রম তৈরি করা অপরিহার্য। এটি তাদের শিক্ষাকে আরও প্রাসঙ্গিক করে তোলে এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানায়।
এর ফলে শিশুরা শিক্ষার সঙ্গে নিজেদের আরও সহজে যুক্ত করতে পারে, যা তাদের ঝরে পড়ার হার কমিয়ে দেয় এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি শিক্ষায় ধর্মীয় বৈষম্য নিষিদ্ধ করে? অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 21A বা 21ক, অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 29, আর্টিকেল 15, আর্টিকেল 21A, আর্টিকেল 14, আর্টিকেল 29। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি শিক্ষায় ধর্মীয় বৈষম্য নিষিদ্ধ করে? সঠিক উত্তর হলো অনুচ্ছেদ 29 বা আর্টিকেল 29। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 29 সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলে। এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র কর্তৃক পরিচালিত বা রাষ্ট্রীয় অর্থ সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে কেবল ধর্ম, জাতি, বর্ণ, ভাষা বা এর কোনো একটির কারণে ভর্তি হতে বঞ্চিত করা যাবে না। পরের প্রশ্ন, ওবিসি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের ব্যবস্থার একটি নেতিবাচক দিক হলো এটি যোগ্যতার উপর ভিত্তি করে সুযোগ প্রদান করে, এটি সমাজে শ্রেণী বিভাজনকে আরও দৃঢ় করে, এটি দরিদ্র পরিবারগুলিকে আর্থিকভাবে সাহায্য করে, এটি শুধুমাত্র উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি করে। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো এটি সমাজের শ্রেণী বিভাজনকে আরও দৃঢ় করে। যদিও সংরক্ষণের মূল উদ্দেশ্য হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু সমালোচকদের মতে এটি সমাজে জাতিভিত্তিক বিভাজনকে আরও দৃঢ় করে। অনেক সময় যোগ্যতার পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা সমাজের মধ্যে বিভেদ ও বৈষম্যের অনুভূতি তৈরি করতে পারে। এটি সংরক্ষণের একটি বিতর্কিত দিক হিসেবে বিবেচিত হয়। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে অনাবাসিক বিদ্যালয়ের ভূমিকা কী? এটি শিক্ষার্থীদের পারিবারিক বন্ধন থেকে দূরে রাখে, এটি শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপকারী, এটি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে এবং উপস্থিতির হার বাড়ায়, এটি শুধুমাত্র প্রযুক্তিগত শিক্ষা প্রদান করে। শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে অনাবাসিক বিদ্যালয় বা নন রেসিডেন্সিয়াল স্কুলের ভূমিকা কী? এটি শিক্ষার্থীদের পারিবারিক বন্ধন থেকে দূরে রাখে, এটি শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপকারী, এটি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে এবং উপস্থিতির হার বাড়ায়, এটি শুধুমাত্র প্রযুক্তিগত শিক্ষা প্রদান করে। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর দেখে নিই। এটি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে এবং উপস্থিতির হার বাড়ায়। অনাবাসিক বিদ্যালয় বা নন রেসিডেন্সিয়াল স্কুল বা স্থানীয় বিদ্যালয়গুলি এমন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর যারা দূরত্বের কারণে বা পারিবারিক দায়িত্বের কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। বিশেষত আদিবাসী বা উপজাতি এলাকায় এই ধরনের বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত থাকতে এবং ঝরে পড়া রোধ করতে সাহায্য করে, কারণ এটি তাদের পারিবারিক পরিবেশ থেকেই পড়াশোনার সুযোগ দেয়। পরের প্রশ্ন, নিরক্ষরতা দূরীকরণে স্বেচ্ছাসেবী এর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? নিরক্ষরতা দূরীকরণে স্বেচ্ছাসেবীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? তারা শুধুমাত্র সরকারি নির্দেশে কাজ করে, তারা বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে এবং সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, তারা শুধুমাত্র উচ্চশিক্ষা প্রদান করে, তারা শুধুমাত্র শিক্ষকদের প্রশিক্ষণ দেয়। কোনটা ঠিক? নিরক্ষরতা দূরীকরণে স্বেচ্ছাসেবীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হলো তারা বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে এবং সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই। শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার জন্য তফসিলি উপজাতি বা এসটি শিডিউল ট্রাইব এর জন্য একটি বিশেষ পদক্ষেপ কী? তাদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা বৃদ্ধি করা, তাদের জীবনযাত্রার ধরন পরিবর্তন করা, তাদের জন্য পৃথক বিদ্যালয় তৈরি করা, তাদের জন্য শুধুমাত্র শহরে চাকরির ব্যবস্থা করা। সঠিক উত্তর কী? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু কোনো বাজার চলতি বই থেকে তুলে আনা নয়, বরং নিজে টেক্সট বই ঘেঁটে বিভিন্ন জায়গার থেকে পড়ে তারপর বানানো। তো তোমরা জানাবে, সেটা আমার মোটিভেশন হিসেবে কাজ করবে। এছাড়াও যদি অন্যরকম প্রশ্নপত্রেরও ডিমান্ড থাকে সেটাও জানাবে। দেখে নিই এর সঠিক উত্তর। সঠিক উত্তর হলো তাদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা বৃদ্ধি করা। তফসিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে সংবিধান এবং বিভিন্ন শিক্ষানীতির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য একটি নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত থাকে, যা তাদের উচ্চশিক্ষা লাভের সুযোগ বাড়ায়।
পরবর্তী প্রশ্ন কি? ওবিসি শিক্ষার্থীদের জন্য শিক্ষায় সংরক্ষণের ব্যবস্থা করার পেছনে মূল ধারণাটি কি? তাদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা, তাদের শিক্ষাগত এবং সামাজিক পশ্চাৎপদতা দূর করে সমাজের মূল ধারায় নিয়ে আসা, তাদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি করা, শুধুমাত্র উচ্চবিত্ত ওবিসি শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করা। ওবিসি শিক্ষার্থীদের জন্য শিক্ষায় সংরক্ষণের ব্যবস্থা করার পেছনে মূল ধারণাটি কি? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো তাদের শিক্ষাগত এবং সামাজিক পশ্চাৎপদতা দূর করে সমাজের মূল ধারায় নিয়ে আসা। ওবিসি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের ব্যবস্থার মূল ভিত্তি হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, শিক্ষায় সমাজতত্ত্বে লিঙ্গভিত্তিক বৈষম্যের একটি প্রধান প্রভাব হলো মেয়েদের মধ্যে উচ্চশিক্ষার হার বৃদ্ধি, মেয়েদের মধ্যে ঝরে পড়ার হার বেশি হওয়া এবং শিক্ষার সুযোগ সীমিত হওয়া, শুধুমাত্র ছেলেদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা, সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধি করা। শিক্ষার সমাজতত্ত্বে লিঙ্গভিত্তিক বৈষম্যের একটি প্রধান প্রভাব হলো ড্যাশ। তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ক্লাস পেতে এবং নতুন নতুন প্রশ্ন পেতে, এবং পরবর্তীকালে আমরা ইউজিসি নেট সেট, পেপার 1, পেপার 2, সিটেট যাবতীয় ক্লাস করাবো। এডুকেশনের সমস্ত বিষয়ে তোমরা যা যা প্রবলেম এখানে সমাধান পেয়ে যাবে। তাই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো যাতে বুঝতে পারো ভিডিও আপলোড করলে। তো এর সঠিক উত্তর কি? কোশ্চেন নাম্বার 25। সঠিক উত্তর আমরা দেখে নিই। সঠিক উত্তর হলো মেয়েদের মধ্যে ঝরে পড়ার হার বেশি হওয়া এবং শিক্ষার সুযোগ সীমিত হওয়া। লিঙ্গভিত্তিক বৈষম্যের কারণে সমাজের অনেক অংশে মেয়েদের শিক্ষাকে কম গুরুত্ব দেওয়া হয়। এর ফলে মেয়েদের অল্প বয়সেই বিদ্যালয় থেকে ছাড়িয়ে নেওয়া হয়, যার কারণে তাদের ঝরে পড়ার হার বা ড্রপ আউট রেট বেশি হয়। এর পাশাপাশি তাদের উচ্চশিক্ষা লাভের সুযোগ সীমিত হয়ে যায়। এই বৈষম্য কেবল শিক্ষার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ এবং সমাজে তাদের ভূমিকাকেও প্রভাবিত করে। তো আজকে এটুকুই থাক। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য শেষ পর্যন্ত। অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখা হবে আবার পরের ক্লাসে।